হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। পূর্বের মতো আজও আমি তোমাদের জন্য আরেকটি নতুন টিচিং ডেমনস্ট্রেশন টপিক নিয়ে উপস্থিত হয়েছি। এবং দেখো, আমি তোমাদের এখানে একটি কথা বলে রাখতে চাই যে যেহেতু আমি তোমাদের টিচিং ডেমনস্ট্রেশন এই ক্লাসগুলোতে ইন্ট্রোডাকশন পাশাপাশি অন্যান্য যাবতীয় কথা বুঝিয়ে দিয়ে তোমাদের এই ডেমনস্ট্রেশন বা ডেমনস্ট্রেশনগুলি উপস্থাপনা করছি, সেক্ষেত্রে কিন্তু কিছু সময় বিভিন্ন ক্ষেত্রে একটু বেশি লেগে যাচ্ছে। অবশ্যই তোমাদের অরিজিনাল যখন তোমরা ইন্টারভিউতে ডেমনস্ট্রেশন দেবে তখন এত টাইম তোমরা পাবে না। তো এই টপিকগুলো যদি তোমরা বারবার প্র্যাকটিস করো, নিজেদেরকে উপস্থাপন করো বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে, তাহলে আমি বলবো সেই টপিকগুলোই কিন্তু 4-5 মিনিটের মধ্যে আশা করি চলে আসে। পাশাপাশি আর একটা বিষয় বলছি যে অনেকেই বলছো স্যার, নবম দশমে যারা পরীক্ষা দিয়েছো বা একাদশ দ্বাদশে যারা পরীক্ষা দিয়েছো তারা কি 6, 7, 8 এই জাতীয় সাবজেক্ট বিষয় থেকে, মানে টপিক গুলো থেকে তোমরা কি ডেমো দিতে পারবে? দেখো, এই বিষয়টি আমি ভালো করে তোমাদের বুঝিয়ে দিই। যেহেতু তোমরা ইতিহাস বিভাগের ছাত্র এবং তোমাদের যে অরিজিনাল যখন তোমরা ইয়েতে যাবে ইন্টারভিউ রুমতে, ওখানে কিন্তু তোমার ওই বিষয়ে কোন ক্লাসে পড়ানো হয় সেটা গুরুত্বপূর্ণ না, যতটা গুরুত্বপূর্ণ তুমি কিভাবে সেই টপিকটি উপস্থাপন করছো। পাশাপাশি আর একটা কথা বলে রাখি, ইতিহাস বিষয় থেকে তুমি ডেমো দিচ্ছ, সেখানে ইতিহাস বিষয়টাই বেশি জরুরি। কোন বিভাগ থেকে বা কোন ধরে নাও যে শ্রেণী থেকে সেটা আছে, পশ্চিমবঙ্গ সরকারের যে স্কুলগুলো তোমরা জানো, সেই স্কুলে কোন বিষয়ের বা কোন বিভাগের বা কোন শ্রেণীর সেটা ইম্পর্টেন্ট না। বুঝতে পারছো? আশা করি বোঝাতে পারলাম। তাহলে আমি তোমাদের আজকের ডেমনস্ট্রেশন টপিকটি আলোচনা করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। স্যার, ম্যাম, আমি কি এই রুমটিকে শ্রেণীকক্ষ ধরে নিয়ে এবং আপনাদের কিছুক্ষণের জন্য শিক্ষার্থী ধরে নিয়ে আমার ডেমনস্ট্রেশন টপিকটি আলোচনা করতে পারি? ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। তো স্টুডেন্টস, তোমরা ভালো আছো? আমি ভালো আছি। তো দেখো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, একটু অন্য ধরনের বিষয়টি, যে আমরা বিভিন্ন জীবনে বিভিন্ন কাজ করে থাকি, তার বিভিন্ন কারণ থাকে, তাই না? আমাদের আজকের যে বিষয়টি তাও ওই ধরনেরই একটি বিষয়। তা হলো, তোমরা জানো যে তোমাদের বইতে একটি টপিক আছে মহাবিদ্রোহ, তাই না? মহাবিদ্রোহ, যা 1857 সালে হয়েছিল। এবং আমরা আজকে যে টপিকটি আলোচনা করবো তা হলো এই মহাবিদ্রোহের কারণ নিয়ে। হ্যাঁ, কারণ একটা বিদ্রোহ হচ্ছে, যেটা তো এমনি এমনি হয়ে যাবে না, তার পিছনে কিছু কিছু কারণ থাকে। তো আমরা আজকে সেই কারণ নিয়ে আলোচনা করবো। আমি এখানে এক এক করে সেই কারণগুলো বলছি এবং তোমরা প্রত্যেকে কিন্তু নোট ডাউন করে নিবে। এবং অবশ্যই আমি কিন্তু নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করবো। তো প্রথম যে কারণটি আমি বলবো তা হলো অর্থনৈতিক কারণ। এবার অর্থনৈতিক কারণ কেমন করে এই বিদ্রোহ ঘটিয়েছিল? অর্থনৈতিক কারণটা কি হয়েছে দেখো, সেই 1765 সালে কি হয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল। এবং তোমরা জানো দেওয়ানি লাভের একটা যে খারাপ দিক, যে কোম্পানি কি হয়েছিল বাংলা এবং পাশাপাশি কিছুদিন পরে আশেপাশে অন্যান্য জায়গাতেও তারা কর বা রাজস্ব আদায়কারী ভূমিকা পালন করতে শুরু করে। এখান থেকে কিন্তু ভারতবর্ষের উপর তাদের শোষণ শুরু হয়। হ্যাঁ, এবং ধীরে ধীরে তোমরা দেখবে যে পরবর্তীকালে দাদাভাই নৌরোজি, মহাদেব গোবিন্দ রানাডে যে অর্থনৈতিক শোষণ, সেই কথাটা কিন্তু বারবার তুলে ধরেছে। এবং যে সম্পদের বহির্গমন, রেলপথের বিস্তার, এই করে আমাদের দেশীয় শিল্পের সর্বনাশ করে, কুটির শিল্পের সর্বনাশ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ইংরেজরা, ব্রিটিশরা আমাদের দেশে কিন্তু বিভীষিকা সৃষ্টি করেছিল, যার ফলাফল স্বরূপ কিন্তু একটা সময় বিদ্রোহ উগরে দিয়েছিল ভারতবাসীরা। তো আশা করছি অর্থনৈতিক কারণটা তোমরা বুঝতে পারলে। দ্বিতীয় যে কারণটা আমি তোমাদের বলবো তা হলো সামাজিক কারণ। সামাজিক কারণ কোনগুলি? দেখো, সামাজিক কারণের মধ্যে যে বিষয়গুলো পড়ছে, কেমন করে যে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের নাক গলানো শুরু করে। কেমন করে? ছোট দেওয়া কথা, তাই না? যুগ যুগ ধরে চলে আসছিল, অনেকে মান্যতা দিয়েছিল। তোমরা জানো রাজা রামমোহন রায় বিরোধী ছিল, কিন্তু অন্যান্য অনেকেই এর সপক্ষে কিন্তু প্রচার চালিয়েছিল। তো এগুলো সামাজিক কারণ। আর বলতে পারো যে বাল্য বিবাহ রদ,
যদিও একটু ভালো দিক কিছু কিছু ছিল, অবশ্যই ভালো দিক এগুলো। এবার এর প্রভাবটা কিন্তু যারা যারা মানে বলতে পারো কট্টরপন্থী, তারা কিন্তু জিনিসগুলো ভালো মতো নেয়নি। এই সমাজের উপরে হস্তক্ষেপ, যার ফলে কিন্তু বিদ্রোহ আগুন জ্বলে উঠেছিল। তৃতীয় যে কারণটি বলবো তা হলো রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণ কেমন করে দায়ী হয়েছিল? রাজনৈতিক কারণের মূল ইস্যুটা ছিল, দেখবে সে দেশীয় রাজ্যগুলো, তোমরা জানো যে লর্ড ডালহৌসির সেই ডক্ট্রিন অফ ল্যাপস, তার আগে সেই প্রতিহতামূলক মিত্রতা নীতি বা যুদ্ধের দ্বারা বিভিন্ন রাজাদের কি হয়েছিল, রাজ্যগুলোকে হড়প করে নেওয়া হচ্ছিল। কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি হড়প করে নিয়েছিল। ফলাফলস্বরূপ কিন্তু এই রাজ্যের রাজারা কোম্পানির ওপর তাদের রাগ উগড়ে দিয়েছিল এবং শেষ পর্যন্ত সেটা বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল। 4 নম্বর একটি কারণ কি হতে পারে? যে 4 নম্বর একটি কারণ যা হলো সৈনিক অসন্তোষ। সৈনিক অসন্তোষটা কি করে দায়ী ছিল? সৈনিক অসন্তোষ এটা কি ছিল? যে তোমরা জানো যে বা কম বেশি আমরা আগেকার অন্যান্য বিদ্রোহ করেছি, সেনাদের উপরে তারা কিন্তু জোর জুলুম করতো। সেনাদের বেতন কম ছিল, তাদের পদোন্নতি হতো না, তাদেরকে জোর করে বিদেশে পাঠিয়ে দেওয়া হতো। ঠিক আছে, তারপরে ধরে নাও তাদের যে মাইনটা ছিল সেটাও অনেক তুলনামূলক কম ছিল। তো এই যে সেনাদের মধ্যে একটা অসন্তোষ, সেটাও কিন্তু এই বিদ্রোহকে ত্বরান্বিত করেছিল। আমি ওপর থেকে মুছছি, তোমরা যারা আছো শেষ বেঞ্চ বা প্রথমের দিকে যারা আছো সবাই লিখে নাও। 5 নম্বর একটি কারণ এবার লিখবো আমরা। 5 নম্বর যে কারণ তা হলো, এই সময় কি হয়েছিল, বৈদেশিক কিছু প্রভাব পড়েছিল। হ্যাঁ, বৈদেশিক যে প্রভাব কি হয়েছে সমসাময়িক যুগে, যে তোমরা জানো এই সময়টাই ক্রিমিয়ার যুদ্ধ হচ্ছে, পাশাপাশি পাঞ্জাব যুদ্ধ, প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ। এই সমস্ত যুদ্ধে না ইংরেজদের প্রচন্ড পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। ফলাফলস্বরূপ ভারতবর্ষীরা মনে করছে যে এটা একটা ভালো সুযোগ, এই সুযোগেই আমরা ইংরেজদেরকে আক্রমণ করে দিই। ওকে, তো এই যে বৈদেশিক প্রভাবটা কিন্তু পড়েছিল। আর শেষ যেটা কারণ আমি তোমাদেরকে বলবো তা হলো প্রত্যক্ষ কারণ। এই প্রত্যক্ষ কারণটাই ইম্পর্টেন্ট ছিল, তা হলো সেই গরু এবং শুকরের চর্বি মিশ্রিত কার্তুজ। পূর্বে কি ছিল? পূর্বে ছিল বাউন্ড ব্রাশ নামক একটি বন্দুক, যেখানে এগুলো ব্যাপারটা ছিল না। কিন্তু এইখানে এসে কি হয়েছে দেখো, যখন এনফিল্ড রাইফেলের প্রচলন হলো, তখন কি হচ্ছে যে সেখানে বলা হলো যে গরু এবং শুকরের চর্বি মিশ্রিত একটি রাইফেল কার্তুজ, যা বন্দুকে ভরার আগে গেঁড়াতে কেটে নিতে হবে। তো এখানে কি হলো, ধর্মনাশের একটা, সেনাদের মধ্যে ধর্মনাশের একটা কারণ দেখা যায়, ধর্মনাশ হয়ে যাবে তাদের মধ্যে। এই সমস্ত ফলাফল স্বরূপ বিদ্রোহের আগুন জ্বলে উঠলো, যা কিনা শেষ পর্যন্ত মহাবিদ্রোহ ঘটিয়ে দিল। হ্যাঁ, এবং সেটা কবে? সেটা হলো 1857 খ্রিস্টাব্দে। তো আশা করছি তোমরা এই মহাবিদ্রোহের কারণ কি ছিল তা সম্পর্কে ইন ডিটেলস তোমাদের আমি বোঝাতে পারলাম, এবং আশা করছি তোমাদের এই ডেমনস্ট্রেশন ক্লাসটি খুব ভালো লেগেছে। এই আমাদের দুটো ধারা, এর পরে থাকে কি যে মূল্যায়ন স্তর, তাই না? মূল্যায়ন স্তরে তোমরা বলবে যে এইখান থেকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করে, কবে মহাবিদ্রোহ কবে হয়েছিল এবং মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল, মহাবিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন, ঠিক আছে, এই যাবতীয় কথা তোমরা জিজ্ঞেস করবে। ওকে, তো আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লাগলো, এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি মূল্যবান লাইক দিয়ে যাবে। আমাদের সাথে জুড়ে থেকে আগামীতে এই ধরনের আরো ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।